আমি একটা শর্ট হ্যালো শাহিন, হ্যালো শাহিন, যোগ হইছো? নাজমুল, সারা, সারা যোগ হইতো? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি আমরা। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, মোটামুটি আছি। তোমাদের বাসায় সবাই ভালো আছে? বাসায় সবাই? জি স্যার, ভালো আছে সবাই। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, নেক্সট ক্লাসটা আমরা কি করছিলাম মনে আছে? নেক্সট ক্লাসটা কোথায় শেষ করছিলাম? স্যার টাইপস অফ ডিলিউশন করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আজকে বলাই যে কজেস অফ ডেলিউশন। কজেস অফ ডেলিউশনকে দুই ভাগে ভাগ করবে। কজেস অফ ডেলিউশনকে দুটো ভাগে ভাগ করবে। একটা করবে যে ডিউ টু অর্গানিক কজ আর ডিউ টু ফাংশনাল কজ। ডিউ টু অর্গানিক কজ, ডিউ টু ফাংশনাল কজ। অর্গানিক কজে দুটো নাম লিখবা, একটা হচ্ছে ডেলিউশন, সরি একটা হচ্ছে ডেলিরিয়াম আর একটা হচ্ছে ডিমেনশিয়া। মনে থাকবে? তাহলে কজেস অফ ডেলিউশন যদি জিজ্ঞেস করে তাহলে বলবো স্যার দেয়ার আর টু কজেস অফ delusion. Number one, organic cause and functional cause. Next, what are the organic causes? একটা লিখবো delirium, and number two হচ্ছে dementia. And what are the functional causes of delusion? Number one, schizophrenia. Number two, bipolar mood disorder. Number three, major depressive disorder. Number four, delusional disorder. এই তো হয়ে গেল। তাহলে আমি তাহলে বললাম যে there are two causes of delusion. Number one cause is organic cause. Number two হচ্ছে functional cause. What are the organic causes? Number one, delirium. Number two, dementia. And what are the functional causes? Number one, schizophrenia. Number two, bipolar mood disorder. Number three, major depressive disorder. And number four, delusional disorder. এই তোমার উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে আসবো আমরা হোয়াট ইজ থট ডিসঅর্ডার। থট ডিসঅর্ডার মানে আমরা আমরা কি বুঝি? কে বলতে পারবা থট ডিসঅর্ডার মানে কি? পল্লবী বলতে পারবা যে থট ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? থট ডিসঅর্ডার মানে এ ল্যাক অফ কানেকশন বিটুইন আইডিয়া। মানে আমি যে ধারণা করছি তার ভিতরে, আমি যে ধারণাগুলো পোষণ করি তার ভিতরে কোনো কানেকশন থাকবে না। মানে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার কোনো কানেকশন থাকবে না। এটিকে বলে থট ডিসঅর্ডার, এ ল্যাক অফ কানেকশন বিটুইন আইডিয়াস। মনে থাকবে তো কি বললাম? থট ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি এখন বলো? ল্যাক অফ কানেকশন বিটুইন আইডিয়া। ল্যাক অফ কানেকশন বিটুইন আইডিয়াস। আমি যে ধারণাগুলো পোষণ করছি তার ভিতরে কোনো মানে তোমার কানেকশন নাই, সংযুক্ত নাই। মানে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে বলা হয় এ ল্যাক অফ কানেকশন বিটুইন আইডিয়াস। এটিকে বলে থট ডিসঅর্ডার।
usually there are three types of thought disorder. তিন ধরনের থট ডিসঅর্ডার আছে। একটা আমরা বলি থট ইনসারশন, থট উইথড্রল এন্ড থট ব্রডকাস্টিং। থট ইনসারশন হচ্ছে পেশেন্ট বলবে যে আমি যা চিন্তা করছি এটা আমার নিজের চিন্তা না, somebody is inserting thought from outside, যে বাইরের জগৎ থেকে কি আমার মাথার ভিতরে চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, যে somebody inserting thought in my mind from outside, বাইরের থেকে আমার মাথার ভিতরে একটু চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, এটা আমার নিজের চিন্তা না, এটা হচ্ছে থট ইনসারশন। আর থট উইথড্রল হচ্ছে somebody is withdrawing my thought, এই আমার মাথা থেকে চিন্তা চুরি করে নিচ্ছে। অনেক সিভিল পেশেন্ট বলে যেটাকে সে আমি যেটা চিন্তা করতেছি আমার চিন্তাগুলো চুরি হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করেছি কিভাবে চুরি হয়, বলে যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমার মাথা থেকে সব চিন্তাগুলা আমার দুশ্মনরা বা বাইরের জগতের লোকরা সব বুঝে ফেলছে। বলে আমার তো কোনো প্রাইভেসি নাই, মানে আমার ব্যক্তিগত যে প্রাইভেসি সেটা আমার আর নাই, কিন্তু আমার সব চিন্তা তো সব ডিভাইস দিয়ে মানুষজন জেনে যাচ্ছে। এটা হচ্ছে থট উইথড্রল। আর থট ব্রডকাস্টিং হচ্ছে আমি যেটা ভাবছি সেটা কোন একটা প্রচার মাধ্যম দিয়ে প্রচার হয়ে যাচ্ছে। আমি যাই ভাবছি দ্যাট ইজ ব্রডকাস্টিং থ্রু সাম মিডিয়া, মানে কোনো মিডিয়ার মাধ্যমে আমার চিন্তাগুলো প্রচার হয়ে যাচ্ছে। টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, খবরের কাগজ হতে পারে। যে আমি যাই চিন্তা করছি টেলিভিশনে প্রচার হয়ে যাচ্ছে, আমি যাই চিন্তা করছি রেডিওতে প্রচার হয়ে যাচ্ছে, আমি যাই চিন্তা করছি খবরের কাগজে প্রচার মানে প্রচার হচ্ছে। যেটা খবরের কাগজে যা লিখছে সব আমার কথাই লিখছে, এটাকে থট ব্রডকাস্টিং। তাহলে থট ইনসার্শন মানে যে সামবডি ইনসার্টিং থট ফ্রম আউটসাইড। থট উইথড্রল হচ্ছে সামবডি স্টিলিং হিজ থট, এন্ড থট ব্রডকাস্টিং হচ্ছে যে হিজ অর হার থটস ব্রডকাস্টিং টু সাম মিডিয়াস। যদি কোনো একটা পাও তাহলে হি অর শি ইজ এ কেস অফ সিজোফ্রেনিয়া। যদি কোনো একটা পেশেন্টের ভিতরে পাও থট ইনসার্শন, থট উইথড্রল আর থট ব্রডকাস্টিং, ডেফিনেটলি ইট ইজ কেস অফ সিজোফ্রেনিয়া। মনে থাকবে? সাদিয়া, হ্যালো। জি স্যার। তাহলে কি বললাম বলো? থট ইনসার্শন মানে Somebody is inserting my thought outside. ফ্রম আউটসাইড, কি আমার মাথা থেকে ঢুকিয়ে দিচ্ছে। আর থট উইথড্রল মানে Somebody is stealing the thought. কি আমার মাথা থেকে চিন্তাগুলো চুরি করে নিচ্ছে। আর থট ব্রডকাস্টিং মানে Thought is broadcasting through some media. টেলিভিশন হোক, রেডিও হোক, খবরের কাগজ হোক, কোনো না কোনো ভাবে তার চিন্তাগুলা প্রচার হয়ে যাচ্ছে। অতএব যদি কোনো একটা পাও, এনি অফ দ্য symptom you found in a patient, he or she is a case of schizophrenia. Thought disorder only occurs in schizophrenia mainly, এটা মনে রাখবা। আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের কমন সিম্পটোমোলজি। এরপরে আসবে যে কগনিটিভ ফাংশন। কগনিশন মানে কি বলতে পারবা? হোয়াট ইজ কগনিশন? এনিবডি? মার্জানা, হোয়াট ইজ কগনিশন? এই যে তোমরা যে আমার সাথে কথা বলছো, ইট ইজ এ পার্ট অফ ইয়ার কগনিটিভ ফাংশন। ব্রেনের কগনিটিভ ফাংশনের জন্য তোমরা আমার সাথে এখন ইন্টারঅ্যাক্ট করতে পারছো, কথা বলতে পারছো। এখন এই কগনিশন মানে কি? কগনিশন মানে হচ্ছে থিঙ্কিং এবিলিটি অফ দ্য ব্রেন। ব্রেনের চিন্তা করার শক্তিকেই বলা হয়, সামর্থ্যকে বলা হয় কগনিশন। সবচেয়ে হাইয়েস্ট সাইকোলজিক্যাল ফাংশন। তোমাকে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য হাইয়েস্ট সাইকোলজিক্যাল ফাংশন অফ ব্রেন, ব্রেনের সবচেয়ে হাইয়েস্ট সাইকোলজিক্যাল ফাংশন কি বলবা? দ্য কগনিটিভ ফাংশন। মনে থাকবে? জি স্যার। তাহলে কগনিশন হচ্ছে থিঙ্কিং এবিলিটি টু ব্রেন। ব্রেনের চিন্তা করার শক্তিকেই বলা হয়, সামর্থ্যকে বলা হয় কগনিশন। এন্ড হাইয়েস্ট নিউরোসাইকিয়াট্রিক ফাংশন অফ দ্য ব্রেন হচ্ছে তোমার হচ্ছে কগনিটিভ ফাংশন। এন্ড কগনিটিভ ফাংশন কি কি আছে বলো তো? হোয়াট আর দ্য কগনিটিভ ফাংশন? ব্রেনের
কি কি what are the cognitive functions? memory, Number one. orientation, memory, নাম্বার 1 মেমোরি, ঠিক আছে? orientation, হ্যাঁ, একটা হচ্ছে মেমোরি, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে অ্যাটেনশন। মেমোরি, অ্যাটেনশন, ওরিয়েন্টেশন, তারপরে intelligence, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, ক্যালকুলেশন, জাজমেন্ট, ইনসাইট। যেমন decision making skill. তাহলে জিজ্ঞেস করবে পরীক্ষায় যে হোয়াট আর দ্য কগনিটিভ ফাংশনস? নাম্বার 1 মেমোরি, হ্যাঁ, ওরিয়েন্টেশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, ক্যালকুলেশন, জাজমেন্ট এন্ড ইনসাইট। এই 8টা হচ্ছে হাইস্ট সাইকোলজিক্যাল সাইকোনিউটিক মানে মানে সাইকোনিউরোটিক অথবা বলতে বলতে নিউরোসাইকেট্রিক ফাংশন অফ দ্য ব্রেন। এই 8টা। তাহলে 1 হচ্ছে আবার বলি মেমোরি, ওরিয়েন্টেশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, ক্যালকুলেশন, জাজমেন্ট এন্ড ইনসাইট। পরীক্ষা আসতে পারে ছোট প্রশ্ন যে ডিফাইন কগনিশন, হোয়াট আর দ্য কগনিটিভ ফাংশনস দিতে পারে, টাইপস অফ কগনিটিভ ফাংশন দিতে পারে। এখন এখন বলো তো আমরা কি বললাম? 8টা নাম বলো। memory, orientation, attention, concentration, intelligence, calculation, judgment, insight. ইনসাইট। আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ব্রেনের কোন কোন জায়গাগুলো, হোয়াট আর দ্য সাইটস দ্যাট আর ইনভলভ ইন কগনিটিভ ফাংশন? ব্রেনের কোন কোন জায়গাগুলো কগনিটিভ ফাংশনের সাথে সম্পৃক্ত? এখন বলো। ইম্পর্টেন্ট দু একটা সাইটের নাম জিজ্ঞেস করতে পারে যে ব্রেনের frontal lobe, limbic system, ফ্রন্টাল লোব। আচ্ছা, বসেন এই ডাকবো তোমার। দু একটা নাম বলো তো, মোস্ট ইম্পর্টেন্ট সাইটস অফ কগনিটিভ ফাংশন ইন দ্য ব্রেন। আচ্ছা, আমি বলে দিই, লিখে রাখো। নাম্বার 1 হিপোক্যাম্পাস বা হিপোক্যাম্পাল জাইরাস। নাম্বার 1 হিপোক্যাম্পাল জাইরাস। নাম্বার 2 প্যারা হিপোক্যাম্পাল জাইরাস। নাম্বার 3 অ্যামাইডেলয়েড নিউক্লিয়াস বা অ্যামাইডেলয়েড বডি। নাম্বার 4 মেমোরি বডিজ। Number 5 septal areas. Number 6 prefrontal cortex. Prefrontal cortex. एक একটা নাম আজীবন মনে রাখবে। Number 1 hippocampal gyrus. Number 2 parahippocampal gyrus. Number 3 amygdaloid body by amygdaloid nucleus. Number 4 septal areas. Number 5 memory bodies. Number 6 prefrontal cortex. অথবা অত না হলে ফ্রন্টাল কর্টেক্সটা বলতে পারলেও হবে, ফ্রন্টাল কর্টেক্স। So these are the areas in the brain that are concerned with cognitive function of the body. তা দু একটা নাম বলো, যে একটা ইম্পর্টেন্ট, সবগুলোর নাম হলে দুটি ইম্পর্টেন্ট নাম বলো, অথবা একটা ইম্পর্টেন্টের নাম বলো এই সবগুলোর ভিতরে। Sir, prefrontal Numbers. cortex. সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন, হিপোক্যাম্পাল জাইরাস। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে হিপোক্যাম্পাল জাইরাস, তারপরে প্যারা হিপোক্যাম্পাল জাইরাস, তারপরে অ্যামাইডেলয়েড নিউক্লিয়াস, তারপরে মেমোরি বডিজ, তারপরে সেপ্টাল এরিয়াস, তারপরে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই হচ্ছে তোমার এরিয়াস অফ ব্রেন দ্যাট ইজ ইনভলভড উইথ কগনিটিভ ফাংশন। এখন মেমোরি আমি তোমাদেরকে আগে মেমোরি দিয়ে দিয়েছি, মনে আছে মেমোরি কি, মেমোরি কাকে বলে, মেমোরি টাইপ কয় রকম?
স্যার। মেমোরি মানে কি? মেমোরি মানে মেমোরি হচ্ছে সেই পদ্ধতি, memory is that process that enable the brain to store information and later is used. মেমোরি বলতে আমরা সেটাই বুঝি যে ব্রেন যেসব ইনফরমেশনকে ব্রেনে সংরক্ষিত রাখবে এবং পরবর্তী সময় সেটা ব্যবহার করতে পারবে, এটি বোধহয় মেমোরি। মেমোরি রেফার্স those capability of the brain which store information in the brain and later is used. মানে ব্রেনের বিশেষ বিশেষ জায়গায় ইনফরমেশন মানে তথ্য সংরক্ষিত থাকে এবং প্রয়োজন মতো ব্রেন সেটা ব্যবহার করে, এটাকে বলা হয় মেমোরি। মনে থাকবে যে তুমি এত কিছু পড়াশোনা করছো, এত পড়তেছো, এত কিছু দেখছো, জানছো, সব তো তোমার ব্রেনের বিশেষ বিশেষ যে জায়গাগুলো বলে আসলাম, সেই বিশেষ বিশেষ জায়গায় এগুলা সংরক্ষিত থাকবে এবং যখন তুমি রিকল করবে তখন সেগুলো তোমার মনের ভিতরে সব আসতে থাকবে, মনে পড়তে থাকবে। এই যে তোমাদের সামনে পরীক্ষা আছে, যে এত পড়ছো, মনে প্রশ্ন রাখতে পারে যে আমি এত পড়ছি, তাহলে ব্রেনের কোথায় এগুলো থাকছে? আমার যে নামগুলা বললাম সেই জায়গাগুলোতে তোমাদের এই ইনফরমেশন মানে তথ্যগুলো সংরক্ষিত থাকবে। পরীক্ষার সময় সেখান থেকে তুমি রিকল করবে, রিটেনে হোক, ভাই হোক, প্র্যাকটিক্যাল হোক, এটাকে বলা হয় তোমার মেমোরি। আর মেমোরির প্রসেস কটা আছে? চারটে প্রসেস আছে মেমোরি। আমি বলেছিলাম 4R, কাকে বলতে পারবা? হোয়াট আর দ্য মেমোরি প্রসেসেস? আমি তোমাদের বলেছিলাম 4R, চারটা আর। নাম্বার 1 হচ্ছে রেজিস্ট্রেশন, ফার্স্ট আর হচ্ছে রেজিস্ট্রেশন। নাম্বার 2 রিটেনশন, নাম্বার 3 রিকল, নাম্বার 4 রিট্রিভাল, RETRIVEL, রিট্রাইভাল। এই চারটা হচ্ছে মেমোরি প্রসেস, 4R। ফার্স্ট আর হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড রিটেনশন, থার্ড রিকল, আর ফোর্থ হচ্ছে রিট্রিভাল। তার মানে প্রথমে আমরা স্মৃতিগুলোকে ব্রেনের এইসব জায়গায় রেজিস্টার্ড করে তালিকাভুক্ত করি, রেজিস্ট্রেশন। দেন রিটেনশন, এটিকে আমরা সংরক্ষণ করি। দেন রিকল, এটিকে আমরা রিকল করি, মানে পুনরায় স্মরণ করি। তুমি যেটা পড়েছো, একটা রিটেনের জন্য একটা প্রশ্ন করেছো, সেটাকে তুমি রেজিস্ট্রেশন করছো, রিটেনশন করছো, এবং পরীক্ষার সময় তুমি সেটাকে রিকল করবা, মানে তুমি এটাকে আবার তোমার মনের ভিতরে আনবে এবং তুমি তখন সেটা লিখবে। আর রিট্রিভাল হচ্ছে যে সময়ের বিবর্তনে আমরা অনেক কিছু ভুলে যাব, এটা বলে রিট্রিভাল। কারণ তুমি ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো পড়ে আসছো, সেগুলো তোমার এখন অনেক কিছু তোমার মনে নেই, ভুলে গেছো, এটাকে বলে রিট্রিভাল। এই চারটা হচ্ছে মেমোরি প্রসেস, সেটা মনে রাখবা: রেজিস্ট্রেশন, রিটেনশন, রিকল এন্ড রিট্রিভাল। এখন তোমরা অনেকে বলে যে স্যার পরীক্ষার আগে কি পড়ি আমার মনে থাকে না, কি পড়ছি আমার কিছু মনে থাকছে না, কেন এটা হয় বলো তো? পরীক্ষার আগে মানে কি পড়ছি সেটা আমার কিছুতেই মনে রাখতে পারছি না, বিশেষ করে নতুন পড়াগুলো কিছুতেই মনে রাখতে পারছি না, করতে পারছি না, পড়তেছি কিন্তু কারণ রিকল করা হয় না। শোনো, মেমোরি প্রসেসের সবচেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশনটা। রেজিস্ট্রেশনটা ডিপেন্ড করবে তোমার অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশনের উপরে। তোমার যদি অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি হয়, প্রবলেম হয়, তাহলে তুমি রেজিস্ট্রেশন রিটেনশন করতে পারবে না। কারণ রেজিস্ট্রেশনের প্রথম শর্ত হচ্ছে তোমাকে অ্যাটেনটিভ থাকতে হবে, অ্যাটেনশন। যখন তুমি পরীক্ষার দুশ্চিন্তা মাথার ভিতরে আসছে, যখন তুমি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করছো, ভয় পাচ্ছ, হ্যাঁ, তখনই তোমার অ্যাটেনশনের সমস্যা হবে। কারণ তুমি পড়ছো ঠিকই, কিন্তু তোমার চিন্তাটা আসে পরীক্ষা নিয়ে, ওই পরীক্ষার চিন্তায় তোমাকে অ্যাটেনশনে বাধা সৃষ্টি করছে। যেহেতু অ্যাটেনশনে বাধা সৃষ্টি করছে, ফলে রেজিস্ট্রেশন হচ্ছে না।
সেজন্য পরীক্ষার আগে নতুন কিছু পড়তে গেলে অনেকে বলে যে, আর আমরা আর পারছি না, আমরা মাথার ভিতরে কিছু ঢুকছে না, তখন ঘাবড়িয়ে যায়, ভয় পায়। তাহলে তোমার রেজিস্ট্রেশনের প্রধান শর্ত হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। যদি কোনো কারণে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশনের বাধা সৃষ্টি হয়, তাহলে মেমোরি রেজিস্ট্রেশন হবে না। আচ্ছা, এবং মেমোরি দুই ধরনের আছে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে সমসাময়িক। যেমন তোমাকে আমি জিজ্ঞেস করি সকালে তুমি কি ব্রেকফাস্ট করছো, কি নাস্তা করেছো, তুমি সেটা বলতে পারবে। তোমাকে যে বললাম তুমি 7 দিন আগে কি ব্রেকফাস্ট করছো, তুমি মনে করতে পারবে না, পারবে? অনেক কষ্ট হবে তোমার। তাহলে শর্ট টাইম মেমোরি হচ্ছে সমসাময়িক। যেমন তুমি বাড়ি থেকে কলেজে আসলে কিভাবে আসলে, এটা শর্ট টাইম মেমোরি, তুমি বলতে পারবা যে আমি রিক্সায় আসছি, বা বাইসাইকেলে আসছি, বা মোটর বাইকে আসছি, বা কারে আসছি, যে যেভাবে আসবে সেভাবে বলতে পারবে। এটা শর্ট টার্ম মেমোরি। যে আপনি সকালে কি খেয়েছেন, বা দুপুরে কি খেয়েছেন, হ্যাঁ, বা সর্বোচ্চ কালকে রাতে কি খেয়েছিলেন, এটা, আর আপনি কিভাবে আমার এখানে আসলেন, এইভাবে আমরা শর্ট টার্ম মেমোরি দেখি। আর শর্ট টার্ম মেমোরি কিছু সময় মনে থাকবে, তারপরে এটা আর আমাদের আর মনে থাকবে না। আর লং টার্ম মেমোরিটা, এটা আমাদের মনে থাকবে। লং টাইম মেমোরি তোমার ব্রেন থেকে মুছে যেতে ইট টেক্স লং টাইম। কেন বলতে পারবে কি কারণে? স্যার কনসেন্ট্রেশন অ্যাটেনশন বেশি থাকে। না, কারণ হচ্ছে লং টাইম মেমোরি যেটা, এই স্মৃতিগুলো আমরা অনেক জায়গায় রোমন্থন করেছি। যেমন এসএসসি কোন সালে পাস করছি, এইচএসসি কবে পাস করেছি, এমবিবিএস কবে পাস করেছি, হ্যাঁ, তার উপরে ডিগ্রি নিলে সেটা কবে পাস করেছি, হ্যাঁ, বিয়ে করলে ম্যারেজ ডেটটা কবে, হ্যাঁ, এগুলো সব অনেক জায়গায় বলতে হয়। বার্থ ডেটটা, জন্ম তারিখ, হ্যাঁ, এগুলো আমাদেরকে অনেক জায়গায় বারে বারে বলতে হচ্ছে। যে কারণে তোমার এই লং টাইম মেমোরি গুলা ব্রেনের ভিতরে স্থায়ীভাবে থেকে যায় এবং দীর্ঘ সময় লাগে এটা ভুলে যেতে। একান্ত ব্রেন ড্যামেজ না হলে এই স্মৃতিগুলো তোমার নষ্ট হয় না। তাহলে মনে করবো যে আগে শর্ট টাইম মেমোরিটা নষ্ট হবে, যে কারণে মেমোরি প্রবলেম হয়, আগে শর্ট টাইম মেমোরি নষ্ট হবে, তারপরে লং টাইম মেমোরিটা আস্তে 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 একদম যখন ব্রেন একেবারে ড্যামেজ হয়ে যাবে, তখন লং টাইম মেমোরিটা মনে থাকবে না। আর মোর দ্য রিহার্সাল, যত বেশি রিহার্সাল হবে তত বেশি মেমোরাইজেশনটা ভালো হবে। যেমন ধরো ওই যে নাটকে বা ছায়াছবিতে রিহার্সাল দেয় না? হ্যালো, স্যার কেন রিহার্সাল দেয়? নাটকে বারে বারে রিহার্সাল না হয় দেয়, বারে বারে রিহার্সাল দেয়। এই যে তোমরা বারে বারে পড়ো, একটা প্রশ্ন 2 বার 3 বার 4 বার পড়ো, ইভেন 5 বারও পড়তে হতে পারে। যত বেশি রিহার্সাল দিবে তোমার ব্রেনের মেমোরাইজেশনটা তত ভালো হবে, সেটা তত বেশি সংরক্ষিত থাকবে। তাহলে দুটো জিনিস মনে রাখবে, যে অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশনের সমস্যা হলে তোমার স্মৃতি রিটেনশন হবে না, 1 নম্বর। আর যত বেশি রিহার্সাল হবে তত বেশি রেস্ট্রিকশন এবং রিটেনশন হবে। আর যত বেশি রেস্ট্রিকশন রিটেনশন হবে তুমি তত বেশি রিকল করতে পারবে। এইটা হচ্ছে মেমোরি। এরপর ওরিয়েন্টেশন হচ্ছে, ওরিয়েন্টেশন মানে কি? হোয়াট ইজ ওরিয়েন্টেশন? কে বলতে পারবে? জান্নাতুল, হোয়াট ইজ ওরিয়েন্টেশন? ওরিয়েন্টেশন হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পারসন, এগুলো ওরিয়েন্টেশন। সেলফ অ্যাওয়ারনেস অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পারসন, মানে আমি কোথায় আছি, সময় কত, আমার পাশে কারা আছে, এটা আমি বলতে পারি কিনা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। সেলফ অ্যাওয়ারনেস অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পারসন। যদি একটা জিজ্ঞেস করতে হবে, ইন্টারভিউ করবে যে আপনি এখন কোথায় আছেন, তাকে সে বলতে পারে কিনা। অনেকে আছে হাসপাতালে আসে বলে যে
বাসায় আছি, অমুক জায়গায় আছি। মানে যখন তোমার মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে তখন সে কোথায় আছে সে বলতে পারবে না। তাহলে একটা হচ্ছে আপনি কোথায় আছেন সে প্লেস রিকগনাইজ করতে পারে কিনা। নাম্বার 2, এখন আনুমানিক সময় কত সে বলতে পারে কিনা। থার্ড হচ্ছে আপনার আশেপাশে যারা আছে এরা কারা, আপনাকে যারা সাথে নিয়ে আসছে এরা কারা, বা আমাকে দেখে আপনার কি মনে হয়। তাহলে টাইম, প্লেস এন্ড পার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেলফ অ্যাওয়ারনেস অ্যাবাউট টাইম, প্লেস এন্ড পার্সন। আমি এখন কোথায় আছি, আনুমানিক কয়টা বাজে, এবং আমার সাথে যারা আছে তাদেরকে আমি রিকগনাইজ করতে পারি কিনা। এটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন। তারপর অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন তো তোমরা বুঝতে পারবে তুমি যে প্রশ্নগুলো করতেছো সেগুলো সে ঠিক মতো উত্তর দিতে পারছে কিনা। যদি অ্যাটেন্টিভ থাকে, তাহলে কনসেন্ট্রেশন থাকে, তাহলে তোমার প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবে। আর যদি অ্যাটেনশন কনসেন্ট্রেশন না থাকে তোমাকে বারে বারে জিজ্ঞেস করবে কি বললেন, কি বললেন, আবার বলেন, বারে বারে বলবে। এটা অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন। এরপরে ইন্টেলিজেন্স, ক্যালকুলেশন এন্ড জাজমেন্ট। এটা কিভাবে দেখবে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। দীপিকাকে দেখতে পাচ্ছি। সাবিয়া বলো দেখি। ইন্টেলিজেন্স, ক্যালকুলেশন আমরা কিভাবে দেখব? Sir, বুদ্ধিমত্তা- IQ. স্যার আইকিউ টেস্ট। হ্যাঁ, আইকিউ টেস্ট করবো আমরা। যদি শিক্ষিত মানুষ হয় তাহলে ছোট ছোট আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেব, ঠিক আছে। ইন্টেলিজেন্স এন্ড ক্যালকুলেশন, ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দিলাম। তার এডুকেশনাল স্ট্যাটাস আমরা দেখব, সে কোন লেভেলের পড়াশোনা করছে। হ্যাঁ, সে যে লেভেলের সেই লেভেলের আমরা তাকে বুদ্ধিমত্তার প্রশ্ন করব। এটা হচ্ছে ইন্টেলিজেন্স এন্ড ক্যালকুলেশন। আর একেবারে যদি অশিক্ষিত লোক হয়, যে জীবনে কোনোদিন পড়াশোনা করে নাই, হ্যাঁ, তাকে তার ক্যালকুলেশন জাজমেন্ট অঙ্ক দিলে পারবে না। তাকে তো আমরা ইন্টেলিজেন্স টেস্ট করতে যাই, অঙ্ক দিয়ে যাই বা অন্য কোনো ভাবে ইয়ে করতে যাই, সে পারবে না। তখন এদেরকে বলতে হবে যে আপনি কি হ্যাভ ইউ সিন কাউ, আপনি কি গরু দেখেছেন? যদি বলে হ্যাঁ, বলেন তো গরুর কয় পা, দেখো বলতে পারি। যদি তার মেমোরি ঠিক থাকে সে বলতে পারবে, মেমোরি ঠিক না থাকলে হয় বলতে পারবে না, আর বলবে যে 2 পা। লেজ কয়টা, বলবে 2টা। হ্যাঁ, চোখ কয়টা, বলবে 4টা। এরকম। তো ইট ইজ ইম্পর্টেন্ট, যারা একেবারে ইলিটারেট, যারা কোনোদিন লেখাপড়া করে নাই, তাদেরকে এইভাবেই তুমি তার ইন্টেলিজেন্স না ক্যালকুলেশনটা বের করার চেষ্টা করবে। যে কাঁঠাল খেয়েছেন কিনা, যদি বলে হ্যাঁ খেয়েছি, কাঁঠাল দেখতে কেমন, হ্যাঁ, বা কাঁঠালের কি খান, তাকে বলতে পারি কিনা। যাদের মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়েছে তারা বলতে পারবে না এইটা। আর জাজমেন্টটা কিভাবে দেখবে? জাজমেন্ট, একটা পেশেন্টের জাজমেন্ট অ্যাসেস করবে কিভাবে? আজকে যে লেকচার যে কথাগুলো বলছি এগুলো একদম আজীবন মনে রাখবে। এটা তোমাকে সারা জীবন, যতদিন তুমি প্রফেশনাল লাইফে থাকবে, যতদিন তুমি প্রফেশনাল লাইফে থাকবে ততদিন তোমার এটা কাজে লাগবে। সারা জীবনে কথাগুলো মনে রাখবা যে আজকে যা সাবজেক্ট এইগুলো আমাদেরকে পড়িয়েছে, এটা আমাদেরকে সারা জীবন মনে রাখতে বলছে। আর জাজমেন্ট কিভাবে দেখবে? ধরো তুমি মেডিকেল অফিসার হয়ে কোথাও চাকরি করছো, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে হায়ার অথরিটি বা কোন একটা কেস আসছে পেশেন্টের, যা আপনি জাজমেন্ট অ্যাসেস করছেন কিভাবে, বলেন। এই তার জাজমেন্ট আপনি কিভাবে অ্যাসেস করছেন? জাজমেন্ট অ্যাসেসমেন্ট করার নিয়ম হচ্ছে যে পেশেন্টকে তুমি জিজ্ঞেস করবে যে আপনার পাশের বাসায় আগুন লেগেছে, হ্যাঁ, এবং আপনার বাড়িতে বালতি ভর্তি পানি আছে, আপনি কি করবেন? দেখো উত্তরটা কি দেয়, বুঝতে পারছো?
জি স্যার। যে আপনার পাশের বাসায় আগুন লেগেছে আর আপনার বাসায় পানি ভর্তি বালতি আছে, আপনি কি করবেন? যদি জাজমেন্ট ঠিক থেকে সে বলবে যে আমি তাড়াতাড়ি ওই পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে যে চুলো জ্বলছে, চুলো জ্বলতেছে, আপনার ছেলেটা বা আপনার মেয়েটা বা আপনার নাতি আগুনের দিকে ওই চুলোর দিকে এগিয়ে যাচ্ছে, আপনি কি করবেন? মনে থাকবে জি স্যার। যে জি হ্যাঁ, স্যার। চুলো জ্বলছে, Sir, আপনার আপনার নাতনি বা ছেলে ছোট বাচ্চা চুলোর দিকে এগিয়ে যাচ্ছে, আপনি কি করবেন? যদি জাজমেন্ট ঠিক থাকে বলবে আমি তাড়াতাড়ি সরাই নিয়ে আসবো, আর জাজমেন্ট যদি ঠিক না থাকে সে কিছু বলতে পারবে না। এইভাবে তোমার জাজমেন্ট অ্যাসেস করতে হবে। বা একটা ধারালো ছুরি পড়ে আছে, আপনার বাচ্চা ছুরিটা নিতে যাচ্ছে, আপনি কি করবেন? যদি দেখা গেলো যে জাজমেন্ট ঠিক বলবে আমি তাড়াতাড়ি এই ছুরিটা সরিয়ে ফেলবো বা বাচ্চাকে সরিয়ে নেব। এইভাবে তোমার জাজমেন্ট অ্যাসেস করতে হবে। এরপরে হচ্ছে ইনসাইট। ইনসাইট কিভাবে দেখে? ইনসাইট মানে কি? ইনসাইটের বাংলা হচ্ছে অন্তর্দৃষ্টি। ইনসাইট এর বাংলা হচ্ছে অন্তর্দৃষ্টি, যে একজন মানুষ তার শারীরিক এবং মানসিক অবস্থা সম্বন্ধে সচেতন কিনা। whether a person is aware about his mental and physical condition, এটাকে বলে ইনসাইট। যে একজন মানুষ তার শারীরিক এবং মানসিক অবস্থা সম্বন্ধে সচেতন কিনা, এটাকে বলা হয় ইনসাইট। আচ্ছা, ইনসাইট কাদের থাকে আর কাদের থাকে না বলতো? ইনসাইট কোন গ্রুপের পেশেন্টের থাকে আর কোন গ্রুপ পেশেন্টের থাকে না? সাইকোসিসে থাকে না, নিউরোসিসে থাকে। হ্যাঁ, those who are psychotic patients at the beginning of the illness they have no insight, but patient suffering anxiety disorder he or she preserve insight. যারা সাইকোসিসে ভোগে তাদের ইনসাইট থাকে না, আর যারা নিউরোটিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে তাদের ইনসাইটটা ঠিক থাকে। দেখবে অনেক সাইকোটিক পেশেন্ট আছে, সিজোফ্রেনিয়া পেশেন্ট, বাইপোলার মুড ডিসঅর্ডার পেশেন্ট, হ্যাঁ 2-3 জন মানুষ ধরে বেঁধে নিয়ে আসছে, জোর জবরদস্তি করে নিয়ে আসছে, তবু সে বলছে যে আমার কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই। তাহলে আমি বললাম, তাহলে কেন আপনাকে এইভাবে নিয়ে আসছে? বলছে ওরা দুশ্মন, ওরা আমাকে মারতে চায় বলে আপনার কাছে নিয়ে আসছে, ওরাই অসুখ, ওদের চিকিৎসা করেন। ঠিক এইভাবেই বলবে। তাহলে ইনসাইট হচ্ছে যে নিজেকে রোগী মনে করবে না, যে চিকিৎসার প্রয়োজন মনে করবে না এবং চিকিৎসা দিলে গ্রহণ করবে না, তার বলবো তার ইনসাইট নেই। ঠিক আছে? যে আই এম নট এ পেশেন্ট, হ্যাঁ, আই ডু নট থিঙ্ক অ্যাবাউট ট্রিটমেন্ট, ইফ ইউ গিভ ট্রিটমেন্ট আই উইল নট অ্যাকসেপ্ট। তাহলে আমি নিজেকে রোগী মনে করি না, আমার চিকিৎসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং চিকিৎসা দিলে আমি সেই চিকিৎসা গ্রহণ করবো না। তাই বোঝা যাবে যে